হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, আজ আমরা করতে চলেছি নতুন সিরিজ, একটা রেটোরিক সিরিজের ক্লাস নাম্বার 1। তো অলরেডি যারা আমার ভিডিওগুলো দেখছো, আমি প্রথমেই বলেছিলাম শুরু করার সময় যে আমরা 3টে সিরিজ করব এখানে। একটা গ্রামারের সিরিজ হবে, একটা টেক্সটের সিরিজ হবে, আর একটা রেটোরিকের সিরিজ হবে। তো গ্রামারের সিরিজের ক্লাস নাম্বার 1 এবং টেক্সট সিরিজের ক্লাস নাম্বার 1 অলরেডি আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও। আজকে শুরু হতে চলেছে আমাদের রেটোরিকের সিরিজের ক্লাস নাম্বার 1। তো রেটোরিক সিরিজে আমরা রেটোরিক অর্থাৎ ফিগার অফ স্পিচ, এর সাথে সাথে প্রোজোডি এবং লিটারারি টার্মস, এই 3টে টপিককে একসাথে নিয়ে নেব এই সিরিজটাতে, কিন্তু নামটা থাকবে রেটোরিক সিরিজ। ওকে, তো চলো একবার দেখে নিই বোর্ডে কী লেখা আছে। WBSSC 2025 স্কুল সার্ভিস কমিশন রেটোরিক সিরিজ ক্লাস নাম্বার 1। তো ফ্রেন্ডস, রেটোরিকের ক্ষেত্রে আমি কি করেছি, টোটাল 30টা ফিগার অফ স্পিচকে এক জায়গায় নিয়েছি আমি। ফিগার অফ স্পিচের সংখ্যাটা 30-এর থেকেও বেশি। তোমাদের যে পরীক্ষাটা হবে সেখানে আরও কয়েকটা ফিগার্স রয়েছে, সেগুলো আমরা পরে দেখব। আপাতত আমি 30টা ফিগার্সকে এক জায়গায় নিয়েছি এবং এই 30টা ফিগারকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে নেওয়া হয়েছে। তো সেইগুলো আজকে আমি তোমাদের দেখাবো। এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হতে চলেছে। তো এখানে আমি টাইপস দেখাবো, যে প্রথমে বলবো রেটোরিক কাকে বলা হয়, রেটোরিক কোথা থেকে এলো, রেটোরিকের কতগুলো টাইপ রয়েছে, কোন কোন ভাগে কোন কোন রেটোরিক আছে যেগুলো আমরা পড়তে চলেছি, সেই সম্পর্কে ডিটেলস আজকে আমি তোমাদের এখানে আলোচনা করে দেবো। তো আশা করছি তোমরা একটা খাতা বানিয়েছো। আমি তোমাদের বলেছিলাম যে 3টে খাতা বানাবে, একটা টেক্সটের, একটা গ্রামারের, আর একটা রেটোরিকের। তো আজকে রেটোরিকের গ্রামারের খাতায় প্রথমেই তোমরা ক্লাস নাম্বার 1 দিয়ে শুরু করবে। যেভাবে আমি বলবো, যে যে পয়েন্টগুলো বলবো অবশ্যই নোট করবে। আমি প্রত্যেকটা পয়েন্ট না লিখলেও তোমরা যেগুলো আমি বলছি সেগুলো অবশ্যই নোট করে নেবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আমাদের রেটোরিকের ক্লাস নাম্বার 1। তো ফ্রেন্ডস, এই যে রেটোরিক ওয়ার্ডটা, এটা একটা গ্রিক শব্দ রেটর। এই গ্রিক শব্দটা থেকে এসেছে রেটর। এর মানে কি? এর মানে হচ্ছে অরেটার। অরেটার অর্থাৎ পাবলিক স্পিকার। ওকে, তাহলে অরেটার বা পাবলিক স্পিকার হচ্ছে একজন রেটরকে বলা হয়, যে খুব সুন্দরভাবে বক্তৃতা করতে পারে। আর একটা রুট থেকে, যে রুটটা থেকে এসছে, যে ভার্ব রুটটা থেকে এটা এসেছে, সেটা হচ্ছে এই রেইন। এটা একটা ভার্ব রুট গ্রিকের। তো এটার মানে হচ্ছে টু স্পিক। টু স্পিক। তাহলে দুটো শব্দ দেখো এখানে আমি লিখেছি, একটা হচ্ছে রেটর, যেটার মানে অরেটার বা পাবলিক স্পিকার, একটা হচ্ছে এই রেইন, যেটার মানে হচ্ছে টু স্পিক। এই দুটো জায়গা থেকে আমরা ট্রেস করতে পারি যে রেটোরিক এই শব্দটা এসেছে। তাহলে যদি একসাথে আমরা বলি, যে এক কথাই যদি বলা হয় রেটোরিক, এর অর্থ কি, তাহলে আমরা বলবো যে এর অর্থ হচ্ছে আর্ট অফ অরেটরি। আর্ট অফ অরেটরি অর্থাৎ আর্ট অফ পাবলিক স্পিকিং। সোজা কথাই বলতে গেলে কথা বলার ধরন একটা বিশেষ। এবার দেখো যে এই যে রেটোরিক, এটা কেন আমরা ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি, বা কবিরা তাদের কবিতাতে কেন এই রেটোরিককে ব্যবহার করেন। আচ্ছা, রেটোরিককে বাংলায় বলা হয় অলংকার। তো এই অলংকার কেন ব্যবহার করা হয় কবিতাতে? তো এর বেশ কয়েকটা কারণ আমরা কিন্তু উল্লেখ করতে পারি, যার মধ্যে প্রথম কারণ তোমরা সবাই জানো, যে কবিতার সৌন্দর্য বিধান করার জন্য। তো কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাত, সংস্কৃতে একটা ফ্রেজ রয়েছে, এর মানে হচ্ছে অলঙ্কারাত, অর্থাৎ অলঙ্কারের দ্বারা কাব্যের সৌন্দর্য গ্রহণ করা হয়, অর্থাৎ এই রেটোরিক বৃদ্ধি করে। এটা তো 1 নম্বর হলো। এটা আমরা সবাই জানি যে কবিতার সৌন্দর্য বা কোনো একটা সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি করে এই অলঙ্কার। কিন্তু মেন প্রধান যে কারণগুলো রয়েছে অলঙ্কার ব্যবহার করার জন্য, সেগুলো কয়েকটা কারণ আমি এখানে তোমাদের, কেন কবিতাতে অলঙ্কার ব্যবহার করা হবে তার কয়েকটা বিশেষ কারণ আমি তোমাদের এখানে বলছি। এগুলো চাইলে তোমরা নোট করতে পারো। নাম্বার 1, যেটা সবথেকে ইম্পর্টেন্ট এই অলঙ্কার ব্যবহার করার কারণ, সেটা কি? সেটা হচ্ছে স্ট্রাইকিং এফেক্ট।
স্ট্রাইকিং এফেক্ট জিনিসটা কি, অর্থাৎ কোনো একটা বিষয় কবি বলতে চাইছেন যেটা অবশ্যই তার যে রিডার রয়েছে সেই রিডারকে যাতে স্ট্রাইক করে সেই কথাটা, সেই বিষয়টা, এই কারণেই অলংকার ব্যবহার করা হয়। এবার স্ট্রাইক কোন জিনিসটা করবে, যেটা ন্যাচারাল, যেটা আমরা সবাই প্রত্যেক দিন দেখছি, যেটা নর্মাল, এরকম কিছু তো স্ট্রাইক করে না আমাদের। রিডারকে সবসময় স্ট্রাইক সেটাই করে যেটা আউট অফ দ্য বক্স, যেটা সাধারণত আমরা দেখি না, সেরকম কিছু, যেটা এক্সট্রা অর্ডিনারি কিছু, সেই জিনিসটাই স্ট্রাইক করে। তাহলে এই স্ট্রাইক করার জন্যই ভাষার একটা বিশেষ রূপ হচ্ছে এই অলংকার। যেমন আমি যদি বলি যে আমি বলছি যে তার চোখ আমার চোখের মতনই ছিল, এখানে দেখো এই যে তুলনাটা আমি করছি যে তার চোখ আমার চোখের মতনই ছিল, এটা কি স্ট্রাইক করলো না? এটা খুবই নর্মাল একটা ভাষার নর্মাল একটা প্রয়োগ হল। কিন্তু যখনই বলবো যে পাখির নীরের মতো চোখ তুলে সে চেয়েছিল, তোমরা পড়েছো এটা, পাখির নীরের মতো চোখ তুলে, জীবনানন্দ দাশে পড়েছো। তো দেখো কেন পাখির নীরের মতো বল, আমি যেমন তার দিকে চোখ তুলে চেয়েছিলাম সেও আমার দিকে চোখ তুলে চেয়েছিল, এভাবেও বলা যেত। হঠাৎ করে পাখির নীরের মতো কেন বলা হচ্ছে? কারণ এটা ঠিক ন্যাচারাল বা নর্মাল নয়, এরকম তুলনা আমরা করি না সাধারণত। সেই জন্য যখনই এটা রিডার পড়ছে একটা স্ট্রাইকিং এফেক্ট হচ্ছে তার উপরে, সেই কারণে কিন্তু এই অলংকারকে ব্যবহার করা হয়। ওকে, তাহলে যখনই কি করা হবে, এই স্ট্রাইকিং এফেক্ট ব্যবহার করা হয় কবিতায়, তখন কি হয়ে যায়, এই যে পোয়েমগুলো এগুলো ফ্রেশ লাগে পড়তে আমাদের, তাই না? যতদিন পরেই তুমি পড়ো তোমার কাছে একদম ফ্রেশ হয়ে আসবে এই রেটোরিক বা ফিগারস অফ স্পিচ ব্যবহার করার কারণে। সেকেন্ড হচ্ছে যে পয়েন্টটা যে কারণে ব্যবহার করা হয়, সেটা আমরা বলতে পারি যে হচ্ছে যে এটা কবিতাতে একটা চার্ম, একটা ফ্যান্সিফুলনেস ক্রিয়েট করতে পারে। তাহলে সেকেন্ড পয়েন্টে আমরা লিখব চার্ম এবং ফ্যান্সিফুলনেস, চার্ম এবং ফ্যান্সিফুলনেস ক্রিয়েট করে এই অলংকার। তাহলে ফার্স্ট পয়েন্ট তোমরা নোট করো, স্ট্রাইকিং এফেক্ট একটা দেয় যে কারণে কবিতাকে নিত্য নতুন লাগে, ফ্রেশ লাগে। সেকেন্ড হচ্ছে চার্ম এবং ফ্যান্সিফুলনেস ক্রিয়েট করে এটা। নেক্সট নাম্বার 3, তৃতীয় পয়েন্টে আমরা বলবো যে আর্ট অফ পারসুয়েশন। আর্ট অফ পারসুয়েশন, তো এই পারসুয়েশন করা জিনিসটা কি? দেখো এমন কিছু একটা বলতে চাইছেন কবি যে ধারণাটা হয়তো সবার কাছে অ্যাকসেপ্টেবল নাও হতে পারে, অর্থাৎ কিছু একটা বিরোধাভাস রয়েছে ধরো কথাতে, বা এমন কঠিন কিছু উনি বলতে চাইছেন যেটা যে রিডার পড়বে তার কাছে হয়তো অতটা গ্রহণযোগ্য হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। সেই জিনিসটাকে যদি এক্সপ্লিসিট শব্দের মাধ্যমে উনি বলে দেন সাধারণ ভাষাতে, তাহলে সেটা কিন্তু রিডাররা ভালোভাবে নাও নিতে পারে। সেই কারণে উনি কী করেন, এমন অলংকার ইউজ করেন, এমন ফিগার্স কিছু ব্যবহার করে দেন যেটা একটা কি করে পারসুয়েশন তৈরি করে রিডারের মধ্যে, এবং রিডাররা কি হয় সেটা অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়ে যায়, খুব সুন্দরভাবে তারা নিয়ে নেয় সেটাকে। তো এই যে অ্যাকসেপ্টেন্স তৈরি করা, অ্যাকসেপ্টেবল করে দেয়া কোনো একটা বিষয়কে, এই কাজটাও করে কে? এই রেটোরিক। নাম্বার 4, এখানে আর একটা পয়েন্ট আমি অ্যাড করে দিচ্ছি যে কাজটা করতে পারে রেটোরিক, সেটা হচ্ছে কবিদের মধ্যে, কবিরা অনেকে ইন্সপায়ার্ড হন। তো এই যে ইন্সপায়ার্ড পোয়েট, তার মধ্যে যে একটা বিশেষ পারসেপশান রয়েছে যেটা অন্তর্নিহিত, ভিতর থেকে আসছে, অর্থাৎ ইনটুইটিভ পারসেপশান, সেটা কবি কী করেন, ভাষাতে সবসময় বোঝাতে পারেন না উনি এক্সপ্লিসিট ওয়ার্ডের মাধ্যমে। তো এই যে ইনটুইটিভ পারসেপশানের যে ব্যাপারটা যেটা তার মধ্যে রয়েছে, এটা অনেক সময় তার মানে স্পষ্ট শব্দে প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এই অলংকারের মাধ্যমে, এই রেটোরিকের মাধ্যমে তিনি খুব ভালোভাবেই এটাকে সিন করাতে পারেন তার রিডারের কাছে। তাহলে এই প্রধান 4টে যে পয়েন্ট আমি লিখেছি, এই 4টে পয়েন্ট তোমরা নোট করবে এবং মনে রাখবে। এক হচ্ছে স্ট্রাইকিং এফেক্ট ক্রিয়েট করে কবিতাতে, যে কারণে কবিতা ফ্রেশ লাগে।
এক নম্বরের কাজ। সেকেন্ড হচ্ছে কবিতাতে একটা চার্ম এবং ফ্যান্সিফুলনেস ক্রিয়েট করে। যখন তোমরা ওড টু এ নাইটিঙ্গেল পড়বে তোমরা লক্ষ্য করবে যে কিটস কত সুন্দরভাবে ইউজ করেছেন এই বিভিন্ন ফিগারস অফ স্পিচকে তিনি গেঁথেছেন এত সুন্দরভাবে যে একটা ফ্যান্সিফুল এবং চার্ম একটা তৈরি হয়েছে, ফ্যান্সিফুলনেস এবং চার্ম একটা তার কবিতাতে তৈরি হয়ে গেছে এই ন্যাচারাল যে ফিগার্স সেগুলোকে ব্যবহার করার কারণে। আর্ট অফ পারসুয়েশন, এটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে পারসুয়েট করে কোনো কিছু বিষয়কে অ্যাকসেপ্টেবল করার জন্য। আর ইনটুইটিভ পারসেপশান, এই চারটে পয়েন্ট কিন্তু মনে রাখবে, যেটা হচ্ছে ফিগারের কাজ। বললাম আমি যে কেন ফিগার ব্যবহার করেন কবিরা। অ্যারিস্টটল একটা বই লিখেছিলেন রেটোরিকা বলে, সেই বইতে তিনি বলেছিলেন যে রেটোরিক হচ্ছে আসলে একটা গার্মেন্টের মতন। একটা গার্মেন্ট একটা পোশাকের সঙ্গে তিনি তুলনা করেছিলেন এই রেটোরিককে। পোশাক যেমন একটা মানুষের শরীরে ফিট হয়ে যায়, এবারে ফিট হওয়ার জন্য দেখো তার শরীরের মাপ জোপটা খুব ভালো করে জানা প্রয়োজন। ঠিক তেমনভাবেই কবি যখন কবিতাতে ব্যবহার করবেন এই ফিগার অফ স্পিচ, তাহলে তার কনটেক্সটটা কী রয়েছে কবিতার এবং কন্টেন্টটা কী রয়েছে, এটা কিন্তু খুব ভালোভাবে না জানলে কিন্তু ফিট করা যাবে না। যেখানে সেখানে যে কোনো ফিগারস অফ স্পিচ লাগিয়ে দিলে হয় না। তাহলে কনটেক্সট এবং কন্টেন্ট জেনে ফিগারস অফ স্পিচগুলোকে সুন্দরভাবে ফিট করতে হয়, কারণ এটা একটা গার্মেন্টের কাজ করে। এটা একটা পয়েন্ট হয়ে গেল আমাদের। আমরা এছাড়া বলতে পারি যে ফিগারস অফ স্পিচ বা রেটোরিক লজিক এবং গ্রামারের থেকে আলাদা। গ্রামারের যে বাউন্ডারিটা রয়েছে, লজিকের যে লিমিটটা রয়েছে, সেই লিমিট কিন্তু ফিগারস অফ স্পিচ ক্রস করে যেতে পারে। কেন? কারণ লজিক কি করে, লজিক একটা সিস্টেমেটিক রিজনিং অ্যাপ্লাই করে, একটা মিয়ার রিজনিং অ্যাপ্লাই করে, যুক্তিতর্ক একটা অ্যাপ্লাই করে এবং কি করে সে ডেফিনিট একটা সলিউশনে পৌঁছতে চায় যে এইটা হচ্ছে এর একটা ডেফিনিট সলিউশন। কিন্তু ফিগার অফ স্পিচ এরকম কোনো সলিউশনে পৌঁছতে চায় না। এ কি করে, এ প্যাশান জাগ্রত করে কাদের মধ্যে, রিডারের মধ্যে। তাহলে এ অ্যারাউজ প্যাশন করতে সাহায্য করে রেটরিক। এবং আগেই বলেছি যে কোনো বিষয়কে অ্যাকসেপ্টেবল করে দেয় পাঠকের কাছে। গ্রামার কি করে, গ্রামার ল্যাঙ্গুয়েজের একটা প্রপার ফর্ম তৈরি করে। হাউ টু ইউজ ল্যাঙ্গুয়েজ প্রপারলি এটা বলে দেয় গ্রামার। রেটরিক কিন্তু কখনোই গ্রামারের যে রুলস বা গ্রামারের যে বাউন্ডারি সেটাকে মানে না। এ গোজ ফার বিয়ন্ড দ্য বাউন্ডারি অফ গ্রামার। সেখানে গিয়ে রেটরিক কী করে, এর মধ্যে একটা আগেই বলেছি এটা ল্যাঙ্গুয়েজে চার্ম ক্রিয়েট করে, একটা বিউটি ক্রিয়েট করে, একটা প্যাশন ক্রিয়েট করে, তাকে আরও কী করে তোলে, আরও ইমপ্রেসিভ করে তোলে, অ্যাট্রাকটিভ করে তোলে, বিউটিফুল করে তোলে কবিতাকে। তো এইটা হচ্ছে দেখো লজিক এবং গ্রামারের থেকে যে রেটরিক, এর তফাৎটাও আমি তোমাদের বলে দিলাম এখানে। এবার চলো আমরা দেখি যে এই যে রেটরিক এগুলো কত টাইপের হয় এবং কোন কোন ক্যাটাগরিতে আমরা ভাগ করব এগুলোকে, সেটাও আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো। এবং তোমাদের চিন্তার কোনো কারণ নেই, এখানে আমি তোমাদের বাংলার সাথে, বাংলা অলঙ্কারের সাথে তুলনা করে করেও দেখাবো যখন আমি পড়াবো প্রত্যেকটা ফিগার্সকে ধরে ধরে। এবং নেক্সট ভিডিওয় তোমরা দেখতে পাবে যে আমি একদম স্টার্ট করে দেবো নাম্বার 1 সিমিলি থেকে, যেটাকে উপমা অলঙ্কার বলা হয়। তো বাংলা অলঙ্কার এবং ইংলিশ যে রেটরিক তার তুলনা করে আমি তোমাদের পড়াবো, তাতে বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে যে এই রেটরিকগুলো আরও গভীরে গিয়ে তোমরা জানতে পারবে। এবং আমি ডিটেলসেই তোমাদের পড়াবো যে সিমিলি কত ধরনের হয়, সিমিলির কী কী বৈশিষ্ট্য থাকে, কোন কোন এক্সাম্পলও আমি দেবো অনেক, সেখানে দেখতে পাবে যে কোনটা সিমিলি কোনটা সিমিলি নয়, খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো চলো দেরি করবো না, শুরু করে দিয়ে আমরা টাইপ কী কী রয়েছে সেটা আজকের ভিডিওতে আমি দেখাবো। তোমরা খাতাতে অবশ্যই নোট করে নেবে যে কি কি ফিগার্স পড়তে হবে আমাদের, কি কি পড়তে চলেছি আমরা এই সিরিজটাতে। ওকে, চলো শুরু করি। সো ডিয়ার ফ্রেন্ডস, দেখো এখানে প্রথম 3টে টাইপ আমি লিখেছি, টোটাল 8টা টাইপে আমরা ভাগ করবো এটাকে। ওকে, তো প্রথম যে ক্যাটাগরিটা আছে সেটার হচ্ছে ফিগার্স বেসড অন সিমিলারিটি। যদি বাংলা অলঙ্কার দেখো সেখানেও দেখতে পাচ্ছি ব্রড ক্যাটাগরি করা হয় সেগুলোকে, বাংলায় যত অলঙ্কার রয়েছে সেগুলোকে দুটো ব্রডার ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটাকে বলা হয় শব্দালঙ্কার, একটা অর্থালঙ্কার। ইংলিশে কিন্তু এরকম দুটো ক্যাটাগরি করা হয় না, একবারে 8টা ক্যাটাগরি করে দেওয়া হয়। তো এবারে ওই যে অর্থালঙ্কার যেটা, সেটার আবার অনেকগুলো ক্যাটাগরি আছে যেখানে আমরা এগুলো লিখছি, এটা অর্থালঙ্কারের মধ্যে পড়ছে। তো সেখানে দেখবে কিছু আছে যে সাদৃশ্যবোধমূলক অলঙ্কার, কিছু আছে সম্বন্ধমূলক অলঙ্কার, তার আন্ডারে আবার আলাদা আলাদা অলঙ্কার আছে।
সাদৃশ্যবোধমূলক যদি তুমি খোলো, সেখানে দেখতে পাবে তুমি উপমা আছে, সেখানে রূপক আছে, সেখানে দৃষ্টান্ত আছে, সেখানে উৎপ্রেক্ষা আছে, এগুলো রয়েছে। ঠিক তেমনভাবে ইংলিশে সিমিলারিটির ওপর যদি আমরা বেস করি, এই সিমিলারিটিকে আমরা কম্প্যারিজনও লিখতে পারি, যে বেসড অন কম্প্যারিজন। তাহলে সেই তুলনার ওপর যখন দুটো বস্তু, আচ্ছা এখানে আমি ডিটেলসে বলবো না, তো এটা শুরু করব আমরা যখন প্রথম পরের ক্লাসে, সেখানে গিয়ে ডিটেলসে বলবো যে কেন এটাকে সিমিলারিটি বা কম্প্যারিজন বলা হচ্ছে, এগুলো কী সব ডিটেলসে সেখানে আলোচনা হবে। আপাতত জাস্ট দেখে নাও যে সিমিলারিটি বা কম্প্যারিজন মানে তুলনার ওপর যদি বেস করি আমরা, এর আন্ডারে প্রধান দুটো আমরা এখানে অলঙ্কার পাবো। আরও আছে কিন্তু সেগুলো নেওয়ার প্রয়োজন নেই, তোমাদের যে সিলেবাস আছে সেখানে এই দুটো নিলেই হয়ে যায় সিমিলারিটির উপর, একটা সিমিলি আর একটা হচ্ছে মেটাফোর। এই দুটো খুব ইম্পর্টেন্ট অলঙ্কার, খুব ভালো করে আমাদের বুঝতে হবে এই দুটোকে। তাহলে আমি এখানে নাম্বারিংগুলোও করে দিয়েছি, নাম্বার 1 সিমিলি, নাম্বার 2 মেটাফোর, উপমা এবং রূপক। নেক্সট হচ্ছে ফিগার্স বেসড অন ইমাজিনেশন, কল্পনার ওপর বেস করে যে আমাদের অলঙ্কারগুলো রয়েছে, যে ফিগার্সগুলো রয়েছে, তার মধ্যে 3টে আমি এখানে নিয়েছি, আরও আছে শেষে বলবো। আগে এই 30টাকে আমরা এক জায়গায় নিয়ে করি, তারপরে যেগুলো বাকি থাকবে পরের ব্যাপার। তো প্রধান হচ্ছে 3টে ইমাজিনেশন আমরা বেস করি। এক হচ্ছে পার্সনিফিকেশন, বেশিরভাগ 90% কবিতাতেই তোমরা দেখতে পাবে থাকে এটা, পার্সনিফিকেশন, হাইপারবোল এবং অ্যাপোস্ট্রফি, এই 3টেকে নিয়ে নিয়েছি আমরা 3, 4, 5, ওকে। আর ফিগার্স বেসড অন ডিফারেন্স, যে বিরোধ, ডিফারেন্স মানে তফাৎ বা পার্থক্যের ওপর বেস করে আমরা এখানে 5টা ফিগার্স নিয়েছি, এপিগ্রাম, অক্সিমোরন, অ্যান্টিথেসিস, ক্লাইম্যাক্স এবং অ্যান্টি ক্লাইম্যাক্স। তো সমস্ত ডিটেলসে আলোচনা হবে, একটা একটা করে আসবে ভিডিও এর আন্ডারে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 করে। তো তখন প্রত্যেকটা ধরে ধরে আমরা আলোচনা করবো এগুলো, ওকে। তো নাম্বার 4, 5 দেখবো এবার আমরা, চলো দেখা যায়। তোমরা স্ক্রিনশট নিতে পারো, আমি তো চাইবো অবশ্যই তোমরা নোট করে এগুলোকে পজ করে ভিডিওটা স্ক্রিনশট নিতে পারো চাইলে, কিন্তু নোট করাটা সবথেকে ভালো হয়। তো এগুলো যেন মাথার মধ্যে থাকে তোমার সবসময়, একেবারে মুখস্থ করে ফেলো এগুলোকে। তো চলো শুরু করা যাক, পরেরগুলো দেখি আমরা। নাম্বার 4 দেখো, ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন হচ্ছে সম্বন্ধ, অর্থাৎ সম্বন্ধমূলক কিছু অলঙ্কার রয়েছে। এর মধ্যে আমরা 4টে নিয়েছি প্রধান, সিনেকডকি, মেটোনিমি, হাইপ্যালেজ এবং অ্যালিউশন। ফ্রেন্ডস, এই যে হাইপ্যালেজ অলঙ্কারটা আছে, এটা কি বলা হয়? ট্রান্সফার্ড এপিথেট, সেম জিনিস। তো 11, 12, 13, 14, 14টা হয়ে গেল। নেক্সট হচ্ছে ফিগার্স বেসড অন ইনডাইরেক্টনেস, ওকে। তো ইনডাইরেক্টনেসের ওপর বেস করে আমরা এখানে 5টা নিয়েছি ফিগার্স, আয়রনি নিয়েছি, ইউফিমিজম, লাইটোটিজ, পেরিফ্রেসিস এবং সার্কাজম। এই 5টা ইনডাইরেক্টনেসের ওপর নেওয়া হয়েছে। তো টোটাল 19টা ফিগার্স আমাদের হয়ে গেল। চলো নাম্বার 6 দেখি। ফ্রেন্ডস, নাম্বার 6 ফিগার্স বেসড অন কনস্ট্রাকশন, গঠন। কনস্ট্রাকশনের ওপর বেস করে আমরা এখানে 5টা ফিগার্স নিয়েছি, কায়াসমাস, হাইপারবেটন, অ্যানাফোরা, এপিস্ট্রফি, পলিসিন্ডেটন। এই হাইপারবেটনকে তোমরা অনেক কবিতাতে দেখতে পাবে আছে। তাহলে 24টা হয়ে গেল। নাম্বার 7 আমরা নিচ্ছি সাউন্ডের ওপর যে ফিগারগুলো আছে, বাংলায় যেগুলোকে শব্দালঙ্কার বলা হয়। যেমন প্রথমেই আছে দেখো পান, খুব ইম্পর্টেন্ট একটা ফিগার, এটাকে প্যারানোমেসিয়াও বলা হয়, পান। অনোম্যাটোপিয়া, অ্যালিটারেশন তো তোমরা সবাই জানো, খুবই এটা অনুপ্রাস, যেটা এটা খুব কমন একটা ফিগার, অ্যালিটারেশন। তো 27টা হয়ে গেল। আর লাস্ট আমি কিছু যেগুলো বাকি রয়ে গেল, এগুলোকে মাইনার ফিগার নাম দিয়ে দিয়েছি। নাম্বার 8, এখানে আপাতত আমরা 3টে নিচ্ছি, এক্সক্লামেশন, টটোলজি এবং প্যালিলজিয়া, এই 30। তো কমপ্লিট 30টা যে ফিগার্স দেয়া হলো, তোমরা এটার নোট করে নাও বা স্ক্রিনশট নিতে পারো। তো এই যে 30টা আমরা ফিগার্স দিলাম, এই 30টা ফিগারকে আমরা 8টা ভাগে ভাগ করে তোমাদের দেখালাম। আগে প্রত্যেকটা ফিগারের নাম ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এবং কোন ক্যাটাগরিতে কোন ফিগারটা রয়েছে সেটা ভালো করে বুঝে নাও। যেমন যখনই আমি তোমাকে বলবো সিমিলি, যেন তোমার মাথায় সিমিলারিটি বা কম্প্যারিজন এই শব্দটা চলে আসে। যখনই আমি তোমাকে বলবো যে অনোম্যাটোপিয়া, সাউন্ড শব্দটা যেন তোমার মাথায় চলে আসে। যখনই আমি তোমাকে বলবো, দেখো কনস্ট্রাকশান, কনস্ট্রাকশানে আমরা কি লিখেছি? হাইপারবেটন। তাহলে হাইপারবেটন যখনই বলবো যেন কনস্ট্রাকশন এটা তোমার মাথায় চলে আসে। এবার শোনো, এই যে ক্যাটাগরিতে, ব্রড ক্যাটাগরিতে আমরা ভাগ করলাম, এটাকে ইউনিভার্সাল ট্রুথ ভেবে নিও না। এগুলো আবার অনেক সময় কি হয়, এক একজন
লেখক এক এক রকমভাবে ভাগ করেন, কয়েকটার ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে নয়। যেমন ধরো মেটাফোর, এই মেটাফোরটাকে আমি কিসে রেখেছি, আমি সিমিলারিটিতে লিখেছি। কেউ চাইলে আবার এটাকে ইমাজিনেশনের আন্ডারেও রাখতে পারে, তাহলে এটা ইউনিভার্সাল ট্রুথ নয়, এগুলো ইন্টারচেঞ্জেবল। বুঝতে পেরেছো? তো এটাও একটা ব্যাপার বলে দেওয়া হলো। আর লাস্ট হচ্ছে যে ফিগারগুলো পড়ে রইলো সেগুলো এই 30টা আগে আমরা করে নিই খুব ভালো করে ডিটেলসে, তারপরে যেগুলো পড়ে আছে সেগুলোকে আমরা একটা মিসেলেনিয়াস বলে একটা আলাদা করে টপিক করে সেগুলো পড়ে নেবো, যে কটা বাকি থেকে যাবে, বা তোমরা আমাকে বলতে পারো যে এই দাদা এই ফিগারটা বলে দাও, তখন আমি সেটাকে আলোচনা করে দেবো। ওকে। আর সেকেন্ড কথা হচ্ছে, আর যেগুলো তোমরা বলবে যে কয় অ্যালেগরি বললে না তো একবারও, তুমি তো ফেবেল বললে না একবারও, এগুলোকে আমি লিটারারি টার্মসের ভেতরে নিয়ে নেব। লিটারারি টার্মস যেগুলো আছে, অনেক লিটারারি টার্মস তোমাদের আমি এখানে পড়াবো, সেই লিটারারি টার্মসের ভেতরে যেগুলো আমি এখানে বললাম না সেগুলোকে আলোচনা করব টার্মসের মধ্যে, কারণ সবগুলোকে অনেক সময় ফিগার্সের ভিতরে না রেখে লিটারারি টার্মসের ভিতরেও দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো সেগুলো সেখানে আলোচনা করে দেবো। তো ফ্রেন্ডস, এই হচ্ছে বিষয়। পরের ক্লাসে, ক্লাস নাম্বার 2, এই সিরিজটার রেটোরিক সিরিজের ক্লাস নাম্বার 2তে সিমিলি দিয়ে আমি স্টার্ট করব। পরের ক্লাসটা শুধুমাত্র সিমিলির ওপরে হবে, তারপরেরটা মেটাফোর নিয়ে নেব। এইভাবে আমাদের ক্লাসগুলো এগিয়ে যাবে। কোন সিরিজের? এটা রেটোরিক সিরিজের। তো আর গ্রামার সিরিজও আসবে, আর টেক্সট তো আমরা ম্যাকবেথ দিয়ে শুরু করেছি, এগিয়ে যাব, ম্যাকবেথ পড়াও স্টার্ট করে দেবো আমরা। তো দেখতে থাকো, অবশ্যই লাইক করবে ভালো লাগলে, আর অবশ্যই শেয়ার করো ভিডিওগুলো যাতে পৌঁছে যায় অনেকের কাছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।